Hello everyone, Assalamu alaikum. এই ভিডিওতে আমরা শিখব ER diagram. So আমরা start করি. First of all, what is ER diagram? There's a lot of moving information in a database, and understanding how the many elements of database interact with each other. Engineers need a visual way to understand how all the separate elements are related to each other and they are working together. To show this, they build entity relationship diagrams. So আমরা যদি একটা example দিয়ে চিন্তা করি, কোনো অনলাইন শপ or কোনো রেস্টুরেন্ট or কোনো শপিং মলে কত ধরনের ডাটা থাকে, কাস্টমার ইনফরমেশন থাকে, এমপ্লয়ি ইনফরমেশন থাকে, পারচেস ইনফরমেশন থাকে, এমপ্লয়ি স্যালারি ইনফরমেশন থাকে। সো এতগুলি ইনফরমেশনকে আমরা যদি একটা টেবিল আকারে সাজাই, সেক্ষেত্রে সেই টেবিলটাকে দেখে আমাদেরকে ডাটাগুলো বুঝতে অনেকটা সময় লাগবে এবং বোঝাও অনেকটা কষ্টকর হয়ে যাবে। বাট এই ইনফরমেশনগুলিকে যদি আমরা কোনো একটা ডায়াগ্রাম কিংবা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারতাম, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারতাম এই ইনফরমেশনগুলো কিভাবে একে অপরের সাথে জড়িত এবং কিভাবে একসাথে কাজ করছে। এদের ভিতরে রিলেশনশিপগুলো আমরা বুঝতে পারতাম। এই জন্য পরবর্তীতে ডাটাবেসের বিভিন্ন এলিমেন্টগুলো একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে এবং কিভাবে একসাথে কাজ করে সেটা ভিজুয়াল ওয়েতে বোঝার জন্য ER রিলেশনশিপ ডায়াগ্রাম তৈরি করা হয়। দেন হাউ টু মেক ER ডায়াগ্রামস। সো আমরা চাইলে নর্মালি খাতা কলমে ER ডায়াগ্রাম ড্র করতে পারি, বাট এর থেকে ইজিয়ার ওয়ে হচ্ছে ডায়াগ্রামিং টুল ইউজ করা। এখানে আমি দুইটা ওয়েবসাইটের নাম দিয়েছি, ক্রিয়েটলি অ্যান্ড লুসিডচার্ট। সো এই ওয়েবসাইটগুলোতে খুব ইজিলি ER ডায়াগ্রাম ড্র করা যায় এবং ফ্রিতেও ড্র করা যায়। এছাড়াও আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে। দেন নেক্সট নোটেশন। সো এখানে আমরা ER ডায়াগ্রামের বিভিন্ন নোটেশনগুলি দেখব। ফার্স্ট রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল রিপ্রেজেন্ট এন্টিটি সেটস। সো এন্টিটি সেটকে আমরা রেক্টেঙ্গেল দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। পরবর্তীতে আমরা এন্টিটি রিলেশনশিপ এই জিনিসগুলো কি সবই দেখব, বাট এখন জাস্ট আমরা নোটেশনগুলো জেনে রাখি। দেন ডায়মন্ড। ডায়মন্ড রিপ্রেজেন্ট রিলেশনশিপ সেট। সো এখানে আমরা একটা ডায়মন্ড শেপ দেখতে পাচ্ছি, এটা একটা রিলেশনশিপ রিপ্রেজেন্ট করে। দেন লাইন। লিঙ্ক অ্যাট্রিবিউটস টু এন্টিটি সেটস অ্যান্ড এন্টিটি সেটস টু রিলেশনশিপ সেটস। দিজ আর দ্য লাইন্স। দেন ইলিপস। ইলিপস রিপ্রেজেন্ট অ্যাট্রিবিউটস। সো দিজ আর দ্য অ্যাট্রিবিউটস। Then double ellipse. Double ellipse represent multi-valued attributes. So এখানে আমরা একটা double ellipse দেখতে পাচ্ছি, so এটা multi-valued attributes. Then dashed ellipse denote derived attributes. Example age. Dashed ellipse দ্বারা derived attributes গুলিকে represent করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা এই সবগুলি অবজেক্ট সম্পর্কে জানবো। Then underline. Underline indicates primary key attributes. সো এখানে আমরা একটা আন্ডারলাইন করা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, এটা প্রাইমারি কি, এজন্য এটাকে আন্ডারলাইন দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। সো আমরা নোটেশনগুলো দেখে নিয়েছি, এখন আমরা এই অবজেক্টগুলোকে দেখব যেগুলো আমরা এতক্ষণ ডিসকাস করলাম। সো নেক্সট এন্টিটি সেটস অ্যান্ড অ্যাট্রিবিউটস। একটু আগে আমরা দেখেছিলাম এন্টিটি সেটকে রেক্ট্যাঙ্গেল দ্বারা এবং অ্যাট্রিবিউটকে ইলিপস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এখন আমরা জানবো এন্টিটি সেটস কি এবং অ্যাট্রিবিউটস কি। An entity is an object that exists and distinguishable from other object. সো আমরা এক্সাম্পল দ্বারা চিন্তা করি, তাহলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো। যদি আমি কোনো একটা রেস্টুরেন্টে কোনো খাবার অর্ডার করি, তাহলে সেক্ষেত্রে কত ধরনের ইনফরমেশন ক্রিয়েট হতে পারে। ফর এক্সাম্পল কাস্টমার ইনফরমেশন, দেন ফুড ইনফরমেশন, দেন বিল ইনফরমেশন। সো এখানে আমরা তিনটে ইনফরমেশন পাচ্ছি, যেটা একটা কাস্টমার, একটা ফুড এবং একটা বিল। সো এই ফুড, কাস্টমার, বিল এগুলা এক একটা এন্টিটি, যেগুলোকে ডাটাবেসের অবজেক্টও বলা হয়ে থাকে। সো এখানে এই কাস্টমার, ফুড এবং বিল এই তিনটা এক একটা এন্টিটি, আর এই এন্টিটি এর বৈশিষ্ট্যগুলোকে অ্যাট্রিবিউটস বলা হয়। যেমন কাস্টমার আইডি, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো প্রতিটি কাস্টমার এন্টিটি এর এক একটা অ্যাট্রিবিউটস। সেম একইভাবে ফুড এন্টিটি এর ফুড আইডি, ফুড নেম, কোয়ান্টিটি, প্রাইস, এগুলি প্রত্যেকটি ফুড এন্টিটি এর বৈশিষ্ট্য অর অ্যাট্রিবিউটস।
দেন বিলের ক্ষেত্রে বিল নং, ফুড আইডি, ডেট, টোটাল বিল, এই প্রতিটা বিল এন্টিটি এর অ্যাট্রিবিউটস। For this reason, an entity is represented by a set of attributes that is descriptive properties possessed by all members of an entity set. সো এখানে আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে ডাটাবেসের ডাটা টেবিলে প্রতিটা রো এন্টিটি এর ইনফরমেশন রিপ্রেজেন্ট করে এবং প্রতিটা কলাম অ্যাট্রিবিউটস রিপ্রেজেন্ট করে। নেক্সট আমরা দেখব অ্যাট্রিবিউটস টাইপ। সো ফার্স্ট সিম্পল অ্যান্ড কম্পোজিট অ্যাট্রিবিউটস। সো একটু আগে আমরা কাস্টমার টেবিলে অনেকগুলো ইনফরমেশন দেখেছিলাম, কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। সো আমরা যদি ফোন নাম্বার এবং কাস্টমার আইডি এর কথা চিন্তা করি, তাহলে কাস্টমার আইডি এবং ফোন নাম্বারকে কিন্তু আমরা আর কোনো ছোট ডাটাতে ভাঙতে পারি না। কাস্টমার আইডি সেটাকে আমরা ভেঙে আর কোনো ছোট ডাটাতে নিতে পারি না। বাট অ্যাড্রেস এবং নেমের ক্ষেত্রে অ্যাড্রেসকে কিন্তু আমরা ভেঙে স্ট্রিট, সিটি, স্টেট, কান্ট্রি আরও ছোট ছোট ইনফরমেশন ভাঙতে পারি। সেম একইভাবে নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এভাবে আমরা তিনটা অংশে নেম অ্যাট্রিবিউটকে ভাঙতে পারি। সো এরকম যে সকল অ্যাট্রিবিউটসকে আমরা ভেঙে আরও ছোট ছোট অ্যাট্রিবিউটসে কনভার্ট করতে পারি, সেই অ্যাট্রিবিউটগুলোকে কম্পোজিট অ্যাট্রিবিউটস বলে। আর যেই অ্যাট্রিবিউটসগুলোকে আর ভাঙা সম্ভব না, সেই অ্যাট্রিবিউটসগুলোকে সিম্পল অ্যাট্রিবিউটস বলে। দেন সিঙ্গেল ভ্যালুয়েড অ্যান্ড মাল্টি ভ্যালুয়েড অ্যাট্রিবিউট। সো ফার্স্ট আমি মাল্টি ভ্যালুয়েড অ্যাট্রিবিউটস এর কথা বলে থাকি। মাল্টি ভ্যালুয়েড অ্যাট্রিবিউটস এর একটা এক্সাম্পল হচ্ছে ফোন নাম্বার। সো আমরা যদি একটা স্টুডেন্টের স্টুডেন্ট নেম এবং ফোন নাম্বারের ভিতর কম্পেয়ার করি, একটা স্টুডেন্টের একটাই নেম থাকবে, বাট সেখানে যদি আমরা ফোন নাম্বারের কথা চিন্তা করি, একটা মানুষের কিন্তু অনেকগুলো ফোন নাম্বার থাকতে পারে। সো এই জন্য যেই অ্যাট্রিবিউটসগুলি একের অধিক হতে পারে তাদেরকে মাল্টি ভ্যালুয়েড অ্যাট্রিবিউটস বলে। আর যে অ্যাট্রিবিউটগুলি একের অধিক হতে পারে না, একটাই হতে পারে, সেই অ্যাট্রিবিউটগুলিকে সিঙ্গেল ভ্যালুয়েড অ্যাট্রিবিউটস বলে। দেন ডিরাইভড অ্যাট্রিবিউটস। Derived attributes can be computed from other attributes. So এখানে ডেফিনেশনে দেওয়া আছে যে যেই অ্যাট্রিবিউটগুলিকে অন্য অ্যাট্রিবিউট থেকে পাওয়া যায় সেই অ্যাট্রিবিউটগুলিকে ডিরাইভড অ্যাট্রিবিউট বলে। ফর এক্সাম্পল এজ। সো এজ, এই অ্যাট্রিবিউটটাকে কিন্তু আমরা ডেট অফ বার্থ অ্যাট্রিবিউট থেকে কালেক্ট করতে পারি। আমরা যদি কারেন্ট ডেট থেকে ডেট অফ বার্থ মাইনাস করি, তাহলে কিন্তু আমরা এজ পেয়ে যাচ্ছি। এভাবে অন্য অ্যাট্রিবিউট থেকে যদি আমরা নতুন কোনো অ্যাট্রিবিউট পাই, তাহলে সেই নতুন অ্যাট্রিবিউটটাকে ডিরাইভড অ্যাট্রিবিউটস বলে। সো এই ছিল অ্যাট্রিবিউটস টাইপ। সো আমরা দেন নেক্সট টপিক দেখি, যেটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম কার্ডিনালিটি। সো কার্ডিনালিটি ইউজ হয়ে থাকে দুইটা এন্টিটি এর ভিতর রিলেশনশিপ ফর্মের জন্য। সো এখানে 6টা কার্ডিনালিটি এর সিম্বল দেওয়া আছে। First one, then many, then one and only one, then zero or one, then one or many, then zero or many. So এখন আমরা এই কার্ডিনালিটি গুলির ব্যবহার দেখব এক্সাম্পলের মাধ্যমে। সো এখানে আমাদের তিনটা টেবিল দেওয়া আছে আর তিনটা এন্টিটি। ER ডায়াগ্রামের প্রতিটা এন্টিটি ডাটাবেসের ক্ষেত্রে একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে। সো এখানে ফর এক্সাম্পল তিনটা এন্টিটি আছে, কাস্টমার এন্টিটি, বিল এন্টিটি অ্যান্ড ফুড এন্টিটি। সো আমরা এখন এই তিনটা এন্টিটির ভিতর কি কার্ডিনালিটি হতে পারে সেটা দেখব। সো কার্ডিনালিটি বোঝার জন্য ফার্স্ট কাস্টমার টু বিল। সো একটা কাস্টমারের ক্ষেত্রে ম্যাক্সিমাম কতগুলো বিল হতে পারে এটা একবার চিন্তা করো, আর একবার চিন্তা করব একটা কাস্টমারের ক্ষেত্রে মিনিমাম কতগুলো বিল হতে পারে। সো একটা কাস্টমার যতগুলোই ফুড অর্ডার করুক সেটা একটা বিলেই কনভার্ট হবে। আর একটা কাস্টমার যেহেতু ফুড অর্ডার করেছে, তো মিনিমাম একটা বিল তো হবেই। সো ম্যাক্সিমামও একটা বিল হবে, মিনিমামও একটা বিল হবে। সো এখানে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম 1 আসছে। আর এখানে আমরা যেহেতু একটা কাস্টমারের ক্ষেত্রে চিন্তা করলাম, সেক্ষেত্রে আমরা 1 and only 1 নিব। যদি আমরা অনেকগুলা কাস্টমারের ক্ষেত্রে চিন্তা করতাম, তাহলে জিনিসটা অনেকটা কনফিউশন ক্রিয়েট করতো। অনেকগুলা কাস্টমারের ক্ষেত্রে অনেকগুলা বিল,
সো এটা চিন্তা করলে অনেকটা কনফিউশন লাগে। সেক্ষেত্রে আমরা একটা কাস্টমারের ক্ষেত্রে মিনিমাম একটা বিল হবে এবং ম্যাক্সিমামও একটা বিলই হবে। সেই জন্য আমরা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান কার্ডিনালিটিটা এখানে ইউজ করব। দেন সেম একইভাবে বিল টু কাস্টমার। সো এখানে আমরা চিন্তা করব একটা বিল ম্যাক্সিমাম কতগুলি কাস্টমারের নামে হতে পারে এবং মিনিমাম কতগুলি কাস্টমারের নামে হতে পারে। সো আমরা যদি চিন্তা করি একটা বিল ম্যাক্সিমাম একটা কাস্টমারের নামেই হবে, একাধিক কাস্টমারের নামে একটা বিল কখনো হয় না। দেন মিনিমামের ক্ষেত্রে যেহেতু বিল ক্রিয়েট হয়েছে তাহলে অবভিয়াসলি কোনো না কোনো কাস্টমারের নেমে ক্রিয়েট হবে। সো এখানেও একটা বিল ক্রিয়েট হলে মিনিমাম একটা কাস্টমারের নামে ক্রিয়েট হবে এবং ম্যাক্সিমাম একটা কাস্টমারের নামেই ক্রিয়েট হবে। সো এখানেও আমাদের কার্ডিনালিটিটা হবে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। সো এখানে আমাদের বিল অ্যান্ড কাস্টমার এন্টিটি এর ভেতর কার্ডিনালিটি ফর্ম করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখব বিল এবং ফুড এন্টিটি এর ভিতর কার্ডিনালিটি। সো এখন আমরা সেম একইভাবে চিন্তা করি বিল টু ফুড। তো এখন আমরা চিন্তা করব একটা বিলে ম্যাক্সিমাম কত ধরনের ফুড থাকতে পারে এবং মিনিমাম কত ধরনের ফুড থাকতে পারে। একটা বিলে ম্যাক্সিমাম অনেক ধরনের ফুড থাকতে পারে, সো মেনি ফুড ম্যাক্সিমাম, এবং একটা বিলে লোয়েস্ট মিনিমাম একটা ফুড তো থাকবে, না হলে কেন বিল হবে। সো সেক্ষেত্রে আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে ওয়ান এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে মেনি। সো সেক্ষেত্রে আমরা ওয়ান অর মেনি এই কার্ডিনালিটিটা ইউজ করব। দেন নেক্সট আমরা দেখব ফুড টু বিল। সো এখন আমরা চিন্তা করব একটা ফুড ম্যাক্সিমাম কতগুলো বিলে থাকতে পারে এবং মিনিমাম কতগুলো বিলে থাকতে পারে। সো একটা ফুড অনেকগুলো কাস্টমার অর্ডার করতে পারে, সো সেক্ষেত্রে অনেকগুলো কাস্টমারের বিলে সেম ফুড নেম থাকতে পারে। সো ম্যাক্সিমাম নাম্বার হবে মেনি। আর মিনিমামের ক্ষেত্রে একটা রেস্টুরেন্টে প্রতিটা ফুডই কিন্তু অর্ডার নাও হতে পারে। যদি অর্ডার না হয় সেক্ষেত্রে ওই ফুডের কোনো বিলও ক্রিয়েট হবে না, মিনিমাম নাম্বার হবে 0। সো একটা ফুড ম্যাক্সিমাম অনেকগুলো বিলে থাকতে পারে, আবার কোনো বিলে অর্ডার নাও হতে পারে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার হবে মেনি এবং মিনিমাম নাম্বার হবে 0। তো সেক্ষেত্রে আমরা যে কার্ডিনালিটি চুজ করব সেটা হচ্ছে 0 অর মেনি। সো এভাবে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম পসিবিলিটিসগুলি চিন্তা করে কার্ডিনালিটি ড্র করব। দেন নেক্সট আমরা দেখব রিলেশনশিপ সেটস। সো এই কার্ডিনালিটিগুলি ইউজ করে দুইটা এন্টিটি এর ভিতর 4 ধরনের রিলেশনশিপ হয়ে থাকে। First one to one, then one to many, then many to one, and the last many to many relationship. So now one to one relationship. এখানে আমরা দুইটা এন্টিটি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্কুল আর একটা হচ্ছে প্রিন্সিপাল, এবং এদের মাঝে রিলেশনশিপ হচ্ছে হ্যাড। আমরা যদি এখানে চিন্তা করি একটা স্কুলে একটা প্রিন্সিপাল থাকে, কখনো একটা স্কুলে অনেকগুলো প্রিন্সিপাল থাকে না, কিংবা একটা প্রিন্সিপালের অনেকগুলো স্কুল হয় না। সো সেক্ষেত্রে আমাদের এখানে রিলেশনশিপটা কিন্তু হচ্ছে ওয়ান টু ওয়ান। দেন নেক্সট ওয়ান টু মেনি রিলেশনশিপ। সো এখানে আমাদের দুইটা এন্টিটি হচ্ছে টিচার এবং স্টুডেন্ট, এবং রিলেশনশিপ হচ্ছে টিচার টিচেস স্টুডেন্ট। সো এখানে একটা টিচার একই সময়ে কিন্তু অনেকগুলো স্টুডেন্টকে পড়াতে পারে, বাট একটা স্টুডেন্ট অনেকগুলো টিচারের কাছে পড়তে পারে, বাট একই টাইমে কিন্তু অনেকগুলো টিচারের কাছে পড়তে পারে না। একই টাইমে একটা স্টুডেন্ট একটা টিচারের কাছে পড়তে পারবে, বাট একটা টিচার একটা টপিক পড়ানোর সময় একই টাইমে অনেকগুলো স্টুডেন্টকে কিন্তু পড়াতে পারে। তো সেই হিসাবে টিচারের ক্ষেত্রে রিলেশনশিপটা হচ্ছে ওয়ান এবং স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে মেনি। সো ওয়ান টু মেনি রিলেশনশিপ এখানে ক্রিয়েট হচ্ছে। দেন নেক্সট আমরা দেখব মেনি টু ওয়ান রিলেশনশিপ। এখানে আমাদের এন্টিটি দেওয়া আছে এমপ্লয়ি এবং কোম্পানি, আর এদের ভিতরে রিলেশনশিপ হচ্ছে ওয়ার্কস ফর। এমপ্লয়ি কোম্পানি এর জন্য কাজ করে থাকে। সো একটা কোম্পানি এর জন্য অনেকগুলো এমপ্লয়ি কাজ করে থাকে, বাট এমন কখনো হয় না যে অনেকগুলা কোম্পানিতে একটা এমপ্লয়ি কাজ করে। নর্মালি আমরা যদি চিন্তা করি এটা পসিবল না, অনেকগুলা কোম্পানিতে একটা এমপ্লয়ি কাজ করছে। সো এখানে রিলেশনশিপটা হচ্ছে অনেকগুলি এমপ্লয়ি একটা কোম্পানি এর জন্য কাজ করে থাকে। সো যেহেতু অনেকগুলি এমপ্লয়ি, সো মেনি রিলেশনশিপ, আর এখানে
একটা কোম্পানি এর জন্য কাজ করছে, এই জন্য many to one রিলেশনশিপ। সো এখানে আমাদের রিলেশনশিপটা হবে many to one। দেন আমাদের নেক্সট রিলেশন যেটা, সেটা হচ্ছে many to many। তো এখানে আমাদের এন্টিটি আছে বুক এবং স্টুডেন্ট, আর এদের ভিতর রিলেশনশিপ ইস্যুড বাই। সো এখানে যদি আমরা চিন্তা করি, একটা বুক অনেকগুলো স্টুডেন্ট ইস্যু করতে পারে, আবার একটা স্টুডেন্ট অনেকগুলো বুক ইস্যু করতে পারে। এখানে কিন্তু দুই ক্ষেত্রেই মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে, তাই বুক এবং স্টুডেন্টের ভিতর রিলেশনশিপ হবে মেনি টু মেনি। সো এটাই ছিল ইআর ডায়াগ্রামের চারটা রিলেশনশিপ। নেক্সট আমরা দেখব পার্টিসিপেশন। সো রিলেশনশিপে দুই ধরনের পার্টিসিপেশন হয়ে থাকে, ফার্স্ট টোটাল পার্টিসিপেশন এবং সেকেন্ড পার্শিয়াল পার্টিসিপেশন। সো টোটাল পার্টিসিপেশনটা কি? An entity needs to participate into a relationship always. সো যখন একটা এন্টিটি কোনো রিলেশনশিপে পার্টিসিপেট করে, সেই এন্টিটিটা যদি অলওয়েজ ওই রিলেশনশিপে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে ওই পার্টিসিপেশনটাকে টোটাল পার্টিসিপেশন বলে। বাট পার্শিয়াল পার্টিসিপেশনের ক্ষেত্রে একটা এন্টিটি সবসময় রিলেশনশিপে পার্টিসিপেট করে না। একটা এন্টিটির কিছু অংশ রিলেশনশিপে পার্টিসিপেট করে এবং কিছু অংশ রিলেশনশিপে পার্টিসিপেট করে না। সো আমরা এখানে এক্সাম্পলটা দেখি, ডিপার্টমেন্ট এবং এমপ্লয়ি এন্টিটি এর ভিতর রিলেশনশিপ হচ্ছে ম্যানেজ। সো ইউজুয়ালি ডিপার্টমেন্টকে ম্যানেজার ম্যানেজ করে থাকে। সো এখানে যদি আমরা চিন্তা করি, একটা ডিপার্টমেন্ট ম্যানেজ করার জন্য অবভিয়াসলি একটা ম্যানেজার থাকবেই। যদি এখানে আমি একটা নিউ ডিপার্টমেন্ট ক্রিয়েট করি, সিএসসি ডিপার্টমেন্ট, সেই সিএসসি ডিপার্টমেন্ট ক্রিয়েট করার সাথে সাথে সেখানে সেই ডিপার্টমেন্ট ম্যানেজ করার জন্য অবভিয়াসলি একটা ম্যানেজার থাকবে, একটা এমপ্লয়ি সেখানে মাস্ট থাকতে হবে। ডিপার্টমেন্ট ক্রিয়েট হবে, সাথে সাথে ম্যানেজার এখানে একটা ক্রিয়েট হয়ে যাবে ওই ডিপার্টমেন্টের জন্য। বাট একটা অর্গানাইজেশনে অনেক ধরনের এমপ্লয়ি থাকে, সব এমপ্লয়ি কিন্তু ডিপার্টমেন্ট ম্যানেজ করে না। অনলি যারা ম্যানেজার তারা ডিপার্টমেন্টটা ম্যানেজ করে। ম্যানেজার ছাড়া বাকি যে এমপ্লয়িগুলো আছে তারা কিন্তু এই রিলেশনশিপে পার্টিসিপেট করছে না। অনলি যারা ম্যানেজার তারা ম্যানেজ করছে ডিপার্টমেন্ট, সো তারা এই রিলেশনশিপে পার্টিসিপেট করছে, কিন্তু যারা ম্যানেজার না, অন্য কাজে থাকে যারা, তারা কিন্তু এই রিলেশনশিপে পার্টিসিপেট করছে না। তো এক্ষেত্রে এমপ্লয়ি এন্টিটি কিন্তু এই রিলেশনশিপে পার্শিয়াল ভাবে পার্টিসিপেট করছে, কারণ এই এমপ্লয়ির শুধু ম্যানেজার যারা তারা এই রিলেশনশিপে পার্টিসিপেট করছে, বাকি এমপ্লয়িগুলি পার্টিসিপেট করছে না। বাট ডিপার্টমেন্টের ক্ষেত্রে যখনই একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট হচ্ছে, তাকে ম্যানেজ করার জন্য অবভিয়াসলি একটা ম্যানেজার থাকবে। সো ডিপার্টমেন্ট কিন্তু এখানে ফুললি পার্টিসিপেট করছে এই রিলেশনশিপটাতে। সো ডিপার্টমেন্ট এন্টিটি এর ক্ষেত্রে এটা টোটাল পার্টিসিপেশন, বাট এমপ্লয়ি এর ক্ষেত্রে পার্শিয়াল পার্টিসিপেশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যখন কোনো ব্যাংকে কোনো কাস্টমার লোন নিয়ে থাকে, তাদের ভিতরে রিলেশনশিপ হয় বড়। সো এখন যদি আমরা লোনের কথা চিন্তা করি, যখন কোনো লোন বোরো করা হয়, তখন অবভিয়াসলি ওই লোন বোরো করার জন্য কোনো না কোনো কাস্টমার থাকে। যখনই এখানে একটা লোন ক্রিয়েট হয়, সেই লোন বোরো কোনো না কোনো কাস্টমার করে থাকে। বাট ব্যাংকে শুধু লোন বোরো করার জন্য কাস্টমার আসে না, এছাড়াও টাকার ডিপোজিট এবং অন্যান্য কাজেও কাস্টমার এসে থাকে। যে সকল কাস্টমার টাকা বোরো করতেছে তারা এখানে এই রিলেশনশিপটাতে পার্টিসিপেট করতেছে, কিন্তু যে সকল কাস্টমার টাকা বোরো করতেছে না, অন্য কাজে আসছে, তারা কিন্তু এই রিলেশনশিপটাতে পার্টিসিপেট করছে না। সেক্ষেত্রে এখানে কিন্তু পার্শিয়াল পার্টিসিপেশন হচ্ছে, কিছু অংশ পার্টিসিপেট করছে, বাকি অংশ কিন্তু পার্টিসিপেট করছে না, এজন্য এটা পার্শিয়াল পার্টিসিপেশন। বাট লোন এবং বোরো এর ক্ষেত্রে যখনই লোন ক্রিয়েট হচ্ছে, তার কোনো না কোনো কাস্টমার অবভিয়াসলি থাকবে, সেক্ষেত্রে এখানে পার্টিসিপেশনটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন পার্টিসিপেশনটা কি। সো এতটুকু ছিল ইআর ডায়াগ্রামের বেসিক ধারণা, বাট এখনো ইআর ডায়াগ্রামের এক্সটেন্ডেড আরো অনেক ফিচার্স বাকি আছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা শিখব ডিফারেন্ট কিস ইন ডাটাবেস। Till now, stay connected with us. Thank you so much for watching this video.